এটা যেটা দেওয়া আছে, 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 1 নিউটন সমবল 4 সেকেন্ড ভরে ক্রিয়া করলো। শুরুতে বস্তুটি স্থির অবস্থায় থাকলে অন্তিম বেগ কত হবে? তাহলে এক্ষেত্রে যদি বস্তু এখানে থাকে, এই একটা বস্তুর ভর দেওয়া আছে এম ভরের বস্তু, এর উপর একটা বল প্রয়োগ করছে, ঠিক আছে। বলের মানটা 1 নিউটন সমবল প্রয়োগ করছে। বস্তুটা প্রথমে স্থির অবস্থায় ছিল, ইউ=0 ছিল। অন্তিম বেগ কত হবে, অর্থাৎ বস্তুটা যখন এখানে আসবে, মানে এর উপর বল প্রয়োগ করেছে মানেই বস্তুটা এই পজিশনে চলে আসবে, তো সেক্ষেত্রে এই বেগটা কত হবে এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এমনিতে আমরা বেগ নির্ণয় করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা জানি, v=u+at, এই ফর্মুলাটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এইটার সাহায্যে আমরা অন্তিম বেগটা নির্ণয় করব। তার জন্য এখানে বলে দিয়েছে প্রাথমিক বেগ 0, টাইমটাও দেওয়া আছে 4 সেকেন্ড হচ্ছে। পরে বস্তুটার বেগ নির্ণয় করব, টাইমটা জানা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা জানা নেই, এর ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে সেটা নির্ণয় করার জন্য এখানে আমাদের বলের পরিমাণটা দেওয়া আছে, F=1 নিউটন দেওয়া আছে। তাহলে এখান থেকে বস্তুর যে ত্বরণটা সৃষ্টি হবে এ সমান কত, সেটা হবে F/m। এফ এর ভ্যালু 1 নিউটন আর এম এর ভ্যালু 500 গ্রাম। 500 গ্রাম মানে আমি এটা কনভার্ট করে দিচ্ছি কেজিতে, 0.5 কেজি। তার মানে এটা হয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ত্বরণ, বস্তুর ত্বরণ। তাহলে 4 সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে, অতএব 4 সেকেন্ড পর বস্তুর বেগ ইকাল টু ভি। ভি সমান কত, এটা 0+80, এর ভ্যালু এক্ষেত্রে 2 ইন্টু টাইমটা 4, এই সরি 4, হ্যাঁ 4 সেকেন্ড। তাহলে এটা হয়ে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মানে 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হলো। তাহলে দেওয়ালের গড় বাধা কত? তো সেক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, বুলেটের অঙ্কগুলো প্রথম চ্যাপ্টারে, সেখানে আমরা মন্দনটা বের করেছিলাম। হ্যাঁ, বুলেটের মন্দন কত এরকম বের করেছিলাম। তো এই ক্ষেত্রে বুলেটের উপর কতটা পরিমাণ বল ক্রিয়াশীল হচ্ছে সেটা বের করতে বলছে। তো এখানে বুলেটের প্রাথমিক বেগটা দেওয়া আছে, এটা ইউ প্রাথমিক বেগ, আর অন্তিম বেগটাও দেওয়া আছে এখানে। এইটা হচ্ছে ইউ 400, আর অন্তিম বেগ এখানে দেখো গতিহীন হয়েছে বলেছে, তাহলে মানে v=0 হয়ে গেছে। বুলেটটার দেওয়ালের 20 সেন্টিমিটার প্রবেশ করেছে, 20 সেন্টিমিটার, তার মানে এইটা হচ্ছে এক্স এর ভ্যালুটা। আমি যদি টোটাল দূরত্বটা এটা যদি এরকম ধরে নিই, টোটাল দেওয়ালটা এক্স, এখানে এসে গতিহীন হয়েছে। অ্যাকচুয়ালি এটা এখানে ধরলেই ভালো হতো, বলেনি তো পুরো দেওয়ালটা ভেদ করেছে, বলেছে দেওয়ালের মধ্যে 1 সেন্টিমিটার এসে থেমে গেছে, এইখানটায় 0 হয়েছে, এইটা করিস না, এখানে এসে 0 হয়েছে, মানে এইখানটায় এই দূরত্বটা এক্স হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিরকম ভাবে করব, এখানে বাধাটা নির্ণয় করব, মানে কতটা পরিমাণ দেওয়াল বাধা দিচ্ছে, সেই বাধা বল F=, আমরা জানি m×a, এটা আমরা জানি। তাহলে এখানে m এর ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু এটা আমার জানা নেই, এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা নির্ণয় করে নিতে পারবো গতির সমীকরণ থেকে। বুলেটের যে গতির অবস্থাটা বলে দিয়েছে তার সমীকরণ থেকে কিন্তু এটা নির্ণয় করতে পারবো। সেটা কিরকম ভাবে, না v²=u²-2as থেকে পাই। এখানে তোমার অন্তিম বেগ 0, প্রাথমিক বেগটা দেওয়া আছে 400, তার স্কোয়ার -2a × s, টা 20 সেন্টিমিটার আছে, এটাকে আমি মিটারে কনভার্ট করে দিলাম, হ্যাঁ 0.2 মিটার হচ্ছে। অতএব a=400 × 400 ডিভাইডেড বাই 0.4, 0.4 হচ্ছে, ঠিক আছে।
তাহলে এটা 4 একটা 4 কেটে যাচ্ছে, তাহলে আরেকটা শূন্য করে উঠবে, 3 দিয়ে 5, 4 × 10⁵ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হচ্ছে। তাহলে প্রযুক্ত বল কত হবে? অর্থাৎ দেয়ালের বাধা ইকাল টু, এটা এমটা আমরা 50 গ্রাম, তার মানে 0.05 ইন্টু তোমার হচ্ছে এর ভ্যালুটা 4 × 10⁵। তাহলে এখানে দুটো শূন্য বাদ গেলে 20 হয়ে গেছে তোমার, 4টা শূন্য, 2 এর গায়ে 4টা শূন্য হচ্ছে, 2 × 10⁴ এত নিউটন। এখানে বস্তু এখানে ছিল, তার একটা প্রাথমিক বেগ ছিল, ঠিক আছে, এর একটা প্রাথমিক বেগ দেওয়া আছে ইউ, তাহলে ইউ বেগ নিয়ে বস্তুটা গতিশীল হচ্ছে, ঠিক আছে। 50 গ্রাম ভর দেওয়া আছে, এটা এম, গতির বিরুদ্ধে এতটাই বল প্রয়োগ করছে, তাহলে এখানে একটা বাধা বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটাকে, এর পরিমাণ বাধা বল প্রয়োগ করা হলো। তাহলে কি হবে, বস্তুটার বাধা বল প্রয়োগ করা হবে হচ্ছে মানে বস্তুটার একটা মন্দন সৃষ্টি হবে, তাহলে ক্রমশ বেগটা কমতে থাকবে, কমতে কমতে একটা সময় এই জায়গায় তার অন্তিম বেগটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে, গতিহীন হয়ে গেল এই জায়গাতে। কত দূরত্বে গিয়ে গতিহীন হবে এবং কত সময় পরে, অর্থাৎ এখানে এই এসটা নির্ণয় করতে হবে, আর এখানে কত সময় পরে গতিহীন হলো সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এইবারে আমাদেরকে ভাবতে হবে যে এই এস নির্ণয় করার জন্য আমাদের ফর্মুলা কি আছে। এস নির্ণয় করার ফর্মুলা আমরা এটা জানি, এস ইজ ইকাল টু ইউটি, এখানে মাইনাস হবে যেহেতু মন্দন সৃষ্টি হচ্ছে, হাফ এ টি স্কোয়ার, একটি ফর্মুলা, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এই দুটি ফর্মুলার সাহায্যে আমি এসটা নির্ণয় করতে পারবো। কিন্তু প্রথম সমীকরণটার সাহায্যে যদি আমরা করতে যাই এই সমীকরণটা, তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম জানতে হবে, আমাদের টাইম কিন্তু আননোন, টাইমটা জানা নেই। কিন্তু লাস্ট ইকুয়েশনটার সাহায্যে, এই ইকুয়েশনটার সাহায্যে যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগ অন্তিম বেগ এটা জানা আছে, ইউ জানা আছে, ভি জানা আছে, কিন্তু আমাদের এটা আননোন, মানে ত্বরণটা বা মন্দনটা কত সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু ওইটা আমাদের বের করার জন্য একটা ডাটা দেওয়া আছে। দেখো সেক্ষেত্রে বলা আছে যে 5 টিটা আগে বের করব, হ্যাঁ টিটা আগে বের করার জন্য করা যায়, সেটা হচ্ছে ভি ইকাল টু ইউ মাইনাস এটি, এই ফর্মুলা ধরে আমরা টিটা বের করতে পারি। সেক্ষেত্রে এটা যদি করি তাহলে ভি এর মান জানা আছে, ইউ এর মান জানা আছে, কিন্তু এ জানা নেই, টি বের করার জন্য এটা জানা দরকার। যাই করি না কেন, আমি এই ইকুয়েশনটাই করি বা এই ইকুয়েশনটাই করি, যাই করি না কেন আমাকে কিন্তু প্রথমে এই মন্দনটা কত সেটা নির্ণয় করতে হবে। তো সেই মন্দনের জন্য আমাদের ডাটা দেওয়া আছে, এই যে 509 মানে এফ বল যেটা প্রয়োগ করেছে বাধা বল, সেই বাধা বলের জন্য বস্তুর মধ্যে একটা মন্দন সৃষ্টি হবে, সেই মন্দনটা কত, তাহলে সেটাই নির্ণয় করে নিই আগে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়ে যাব। তাহলে বস্তুর মন্দন এ ইকাল টু এফ বাই এম, এফ এর ভ্যালু এখানে 509, ঠিক আছে, 500 ডিভাইডেড বাই এম, এম এর ভ্যালু 50 গ্রাম আছে, তাহলে এটা সিজিএসই করবো, তাহলে সেই জন্য 50 500 100 হয়ে যাচ্ছে নাকি, 10 সরি 10 হচ্ছে, এটা 10 সেমি পার সেকেন্ড স্কোয়ার এই বন্ধনটা তৈরি হচ্ছে, বস্তুর বন্ধন, ঠিক আছে। তাহলে এবারে এখান থেকে আমরা টাইমটা নির্ণয় করে নিতে পারবো। আচ্ছা এখানে এইগুলো তোমার এসআই ইউনিটে দেওয়া আছে, তাহলে মন্দনটাকে এসআই কনভার্ট করে নিই, সুবিধা হবে। তাহলে এটা 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে, ঠিক আছে মন্দনটা।
তাহলে এবারে এই মন্দন জানা গেছে, আমি এসও নির্ণয় করে নিতে পারবো এই সমীকরণ থেকে, আর ভিও নির্ণয় করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা করলেই হয়ে যাবে। ভি ইকাল টু ইউ মাইনাস এটি, এখানে অন্তিম বেগ 0, ইউ এর ভ্যালুটা 1, এর ভ্যালু 0.1 ইন্টু টি, তাহলে কত হচ্ছে টি ইকাল টু 1/0.1 মানে 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই টি এর ভ্যালু বেরিয়ে গেছে, মানেই আমি এই এবারে এই সমীকরণটাতেও অ্যাপ্লাই করতে পারি। এই সমীকরণটা, এই সমীকরণ থেকেও এস বের করে নিতে পারবো, বা দ্বিতীয় সমীকরণটা থেকেও এস বের করে নিতে পারবো। দুটো সমীকরণের যে কোনো একটা সমীকরণ থেকে করা যায়। ঠিক আছে, এটা অঙ্কটা দেখ, 20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়লো। মাটি দ্বারা 10,000 নিউটন বাধা বল প্রযুক্ত হলে বস্তুটি মাটিতে কতটা প্রবেশ করবে। তাহলে এখানে অঙ্কটা করার জন্য ছবিটা যদি আমরা আঁকি, এই হচ্ছে ভূমি। ঠিক আছে, বস্তুটা এই উচ্চতা থেকে পড়ছে, এখান থেকে পড়ছে। বস্তুর কত উচ্চতা, সেটা হচ্ছে এইচ, এটা এইচ ধরে নিচ্ছি। ঠিক আছে, এইচ ইকাল টু বলা আছে 20 মিটার, এটা হচ্ছে এইচ। মাটিতে পড়লো। আচ্ছা, মাটিতে পড়ার পর এটা যদি নরম মাটি হয়, নিশ্চয়ই বুঝতে পারছিস বস্তুটা এইরকম জায়গা পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এতটা পর্যন্ত নেমে যাবে। এই কতটা পর্যন্ত নিচে প্রবেশ করলো মাটির নিচে, সেটাই বের করতে হবে। ঠিক আছে, এইটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয় করব কিভাবে, ঠিক যেরকম ভাবে বুলেটের অঙ্কগুলো করছিলাম। বুলেটের অঙ্কগুলো ওই যে দেওয়ালে, আমি যদি একটু এখানে দেখা একটু রিপিট করি, এই দেওয়াল ছিল, এখানে বুলেটের একটা প্রাথমিক বেগ ছিল, সে কিছুটা প্রবেশ করলো, প্রবেশ করে গতিহীন হলো। ঠিক আছে, তাহলে এখানে প্রাথমিক বেগ জানা ছিল, অন্তিম বেগ গতি শূন্য হয়েছে মানে অন্তিম বেগ জানা আছে। তো এখানে কতটা পরিমাণ বাধা বল প্রয়োগ করছিল, সেখান থেকে মন্দনটা পেয়ে গেছিলাম। তাহলে কতটা পরিমাণ সে প্রবেশ করছে সেটা আমরা নির্ণয় করে নিয়েছিলাম, তাই তো। তাহলে এই ঠিক সেরকম ভাবেই এই অঙ্কটা ভাবতে হবে। এটা কতটা মানে ভাববো, একটু এক্সট্রা অঙ্ক করতে হবে। সেটা কি না, এখানে আমাদের এই ইউটা জানা নেই, মানে যখন মাটিতে আঘাত করছে, এই আঘাত করার মুহূর্তে এইখানটায় বেগটা কত, এটা কিন্তু আমাদের জানা নেই। ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের জানা নেই। এইটা জানা থাকলে আমি তাহলে কিন্তু এই বুলেট অঙ্কগুলোর মতন করে করতে পারবো, কারণ এখানে কতটা পরিমাণ বাধা বল দিচ্ছে সেই বাধা বলটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি এটা বের করে নিতে পারবো। ঠিক আছে, আর অন্তিম বেগ কত সেটা দেওয়া আছে, মানে শূন্য হয়ে গেছে। মাটিতে কতটা প্রবেশ করবে মানে কি একটা সময় শূন্য হয়ে যাচ্ছে, অন্তিম বেগ শূন্য, সেটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মন্দনও পেয়ে যাচ্ছি, সেখান থেকে কিন্তু আমি এক্সট্রা নির্ণয় করে নিতে পারবো। প্রবলেম হলো এখানে এই প্রাথমিক বেগ, অর্থাৎ মাটিতে যখন পড়ছে, পড়ার মুহূর্তে বেগটা কত, এইটি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সেটা নির্ণয় করার জন্য আমরা ওই সেই উলম্ব গতির যে ফর্মুলাগুলো করেছিলাম সেখান থেকেই করতে পারবো। তাছাড়াও কার্যশক্তি ক্ষমতার কনসেপ্ট থেকেও করা যায়, তো সেটা এখনো যেহেতু পড়ানো হয়নি, আমি ওই কনসেপ্টটা এখন বলছি না, পরে বলে দেবো। তো এইখানে বস্তুটা ছিল এইচ উচ্চতায়, তাহলে এই জায়গায় তার প্রাথমিক বেগ, আমি এটাকে ইউ1 বলছি, ইউ1 ইকাল টু 0। ঠিক আছে, অন্তিম বেগটা কত, অন্তিম বেগটা হচ্ছে ইউ। বস্তুটা কতটা পথ অতিক্রম করছে না এইচ, এটা বিনা বাধায় পড়ছে, তাহলে মন্দন কত, এই মন্দন বলছি, ত্বরণ কত না জি। ঠিক আছে, তাহলে ভি ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2GH থেকে পাই, এটা থেকে পাই। তাহলে এখানে ভি অন্তিম বেগটা কত, অন্তিম বেগটা আমরা বের করব, সেটা হচ্ছে ইউ এখানে বলছি। তাহলে ইউ স্কোয়ার, আর এটা হচ্ছে যেটা ইউ আছে, এই ইউটা অ্যাকচুয়ালি ইউ ওয়ান মানে কি, এখানে দেখো স্থির অবস্থা থেকে, মানে এটা বলা নেই যদিও ডাইরেক্টলি, উচ্চতা থেকে মাটিতে পড়লো বলেছে, 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়ছে, তাহলে এটা স্থির অবস্থা থেকেই পড়ছে, এটা ধরে নিতে হবে। ঠিক আছে, তার মানে এইটা হবে তখন 0 প্লাস 2 ইন্টু জি, জি এর ভ্যালু এখানে দেওয়া আছে 10, জি ইন্টু এইচ, এইচ এর ভ্যালুটা কত 20 মিটার।
আর এখানে 20 বসলো। তাহলে ইউ সমান কত, √, এটা 400 হচ্ছে, 400, তার মানে 400 মানে এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা হবে। কি ব্যাপার মিনকা, এত দেরি হলো কেন? তুই জানতিস না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ইউ ইকাল টু 400, এই 220 মিটার/সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। হুম, তাহলে এখান থেকে আমাদেরকে এবারে এই বুলেট অঙ্কর মতন একই রকম ভাবে এই অংশটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা সেটা করার আগে মন্দনটা বের করে নিই। তাহলে মাটির মধ্যে বুলেট বলবো না, বস্তুটা মন্দন। ঠিক আছে, মাটির মধ্যে বস্তুটির মন্দন এই ইকাল টু কত হবে, F/m। তাহলে এফ এর ভ্যালুটা আমরা 1000 নিউটন পেয়েছি, সরি 10,000 ডিভাইডেড বাই এম, 20 কেজি ভর বলেছে, শূন্য শূন্য কাটলো, তাহলে এটা হয়ে যাবে 500। এ সমান হয়ে যাচ্ছে 500 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে কতটা প্রবেশ করবে, অর্থাৎ আমাদেরকে এক্সটা নির্ণয় করতে হবে। এবার আমরা পেরে যাব কিভাবে, ওই v² ইকাল টু u² - 2as, এই ফর্মুলা থেকে পেয়ে যাব। অন্তিম বেগ জানা আছে, অন্তিম বেগটা 0, প্রাথমিক বেগ জানা আছে, প্রাথমিক বেগটা 20, আর জানতে পেরে গেলাম, এর ভ্যালুটা 500, তাহলে এক্সটা নির্ণয় করে নিতে পারবো। ঠিক আছে, নেক্সট অঙ্কটা কি বলছে, 50 কেজি ভরের একটি কামানের গোলা 1 কিমি/সেকেন্ড বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করলো। লক্ষ্যবস্তুটি যদি গোলার বিরুদ্ধে এত বল প্রয়োগ করে, লক্ষ্যবস্তুটি কতটি প্রবেশ করবে। এটা আমি বলে দিচ্ছি, এটা করতে পারবি, মানে একদম সেই বন্দুকের গুলির অঙ্কর মতোই। এখানে এম দেওয়া আছে, ঠিক আছে, গোলাটার ভর দেওয়া আছে এম, কামানের গোলা এত বেগে, তার মানে এটা হচ্ছে ইউ, একটি লক্ষ্যবস্তুকে আঘাত করলো, লক্ষ্যবস্তুটি গোলার বিরুদ্ধে এত বল প্রয়োগ করেছে, মানে এটা এফ এর ভ্যালু দেওয়া আছে, গোলাটি লক্ষ্যবস্তুর মধ্যে কতটা প্রবেশ করবে। তবে এই সমীকরণটা থেকে আমরা মন্দনটা বের করে নেব, F/m, এই ফর্মুলা থেকে। আর প্রাথমিক বেগ জানা আছে, অন্তিম বেগটা 0 হবে, v ইকাল টু 0 হবে। ঠিক আছে, তাহলে এখানটা থেকে অঙ্কটা কমপ্লিট করে নিবি। ঠিক আছে, 1000 কেজি ভরের একটি বেলুন ভূপৃষ্ঠ থেকে কিছু উপরে গতিহীন অবস্থায় ভাসছে। ওই বেলুন থেকে 200 কেজি ভরের একটি বস্তু ফেলে দিলে বেলুনটি কত ত্বরণ নিয়ে উপরে উঠবে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি ব্যাপারটা একটু চিন্তা করে দেখ। এটা যদি একটা বেলুন ভাবি, এই একটা বেলুন, তাহলে বেলুনের একটা ভর আছে। ঠিক আছে, ভর আছে মানে এখানে কিছুটা বস্তু আছে, এর মধ্যে কিছুটা বস্তু রাখা আছে, তার ভর হচ্ছে ছোট এম, আর বেলুনের ভর হচ্ছে ক্যাপিটাল এম, এই বেলুনের ভরটা ক্যাপিটাল এম। তাহলে টোটাল যে ওজনটা, সেই ওজনটা নিচের দিকে কাজ করবে, যে টোটাল এমটা কত, বড় এম প্লাস ছোট এম ইন্টু জি। ঠিক আছে, এইটার জন্য বেলুনটা নিচের দিকে নামতে চাইবে, কিন্তু একই সঙ্গে ভাসছে মানে উপরের দিকে প্লবতা বল কাজ করবে, বায়ুর প্লবতা বি ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল হবে। ঠিক আছে, এইবারে এইটা এখন স্থির অবস্থায় ভাসছে, তার মানে এখন আমরা যে কন্ডিশনটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি ইকাল টু বি। ঠিক আছে, প্লবতা বলের সঙ্গে বেলুনের মধ্যে থাকা বস্তুর ওজন এবং বেলুনের ওজনের সমান হচ্ছে। এবারে ওইখান থেকে 200 কেজি ভরের একটি বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ ছোট এমটা এখান থেকে ফেলে দেওয়া হচ্ছে। তো ছোট এমটা বেলুন থেকে ফেলে দেওয়া হলে স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে প্লবতা বলটা তখন বেশি হবে, ওজনটা তখন কমে যাবে, কারণ এই কন্ডিশন ছিল তো, ক্যাপিটাল এম প্লাস স্মল এম
ইন্টু জি, এইটা ইকাল টু প্লবতা ছিল, অর্থাৎ এই ওজনটার সঙ্গে প্লবতা বল সমান ছিল। কিন্তু যখনই এখান থেকে 200 কেজিটা বেরিয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই প্লবতা বলটা তখন বেশি হবে। তাহলে বেলুনটি তখন কত ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে, তাহলে বেলুনটার উপর তখন লব্ধি বল কত ক্রিয়াশীল হচ্ছে সেটা আমরা বের করে নিতে হবে। তো সেই লব্ধি বলটা নির্ণয় করতে পারলেই আমরা ত্বরণটা বের করে নিতে পারবো। তাহলে প্রথম কন্ডিশন থেকে আমরা বিটা নির্ণয় করি, বি সমান কত সেটা নির্ণয় করি। তাহলে বি সমান কত হচ্ছে, বি ইকাল টু মানে প্লবতা বল, এটা লিখবি প্লবতা বল, প্লবতা বল বি ইকাল টু, এটা সমান হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। ক্যাপিটাল এমটা দেওয়া আছে 1000 কেজি, 1000 প্লাস এটা 200 ইন্টু জি, জিটা 9.8 বলেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1200 ইন্টু 9.8, ঠিক আছে, এত নিউটন প্লবক বল। এখন বস্তুটা যখন 200 কেজি ভরের বস্তুটাকে ফেলে দেওয়া হচ্ছে, তখন কি প্লবক বল যেটা আগে কাজ করছিল এখনো একই পরিমাণ প্লবক বলই ক্রিয়াশীল হবে, কারণ প্লবক বলটা নির্ভর করে বস্তুটার আয়তনের উপর, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেহেতু বেলুনের আয়তনটা একই থাকছে, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং প্লবক বলটা কিন্তু আনচেঞ্জ থাকবে, অর্থাৎ এই পরিমাণ প্লবক বলই ক্রিয়াশীল হবে। কিন্তু বস্তুর ওজনটা তখন কমে যাচ্ছে, যখনই 200 কেজি ভরের বস্তুটাকে ফেলে দিচ্ছি বেলুনের তখন ওজনটা কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই বস্তু ফেলে দেওয়ার পর, বস্তু ফেলে দেওয়ার পর পর বেলুনের উপর ক্রিয়াশীল, বেলুনের উপর ক্রিয়াশীল লব্ধি বল, সেটা এফ ইকাল টু কত হবে, প্লবতা বল বেশি, তাহলে সেই জন্য বি মাইনাস এক্ষেত্রে হবে এমজি। এমটা শুধুমাত্র তখন বেলুনের ভর, ঠিক আছে, বস্তুর ভরটা কিন্তু থাকছে না, সেই জন্য বি মাইনাস এমজি হবে, ঠিক আছে। এখানে বি এর ভ্যালু আমরা যেটা বের করেছি সেটা বোঝ করাবো, অর্থাৎ 1200 ইন্টু 9.8 মাইনাস ক্যাপিটাল এম, ক্যাপিটাল এমটা কত 1000 কেজি বলেছে, 1000 ইন্টু 9.8, তো এখান থেকে 9.8 কমন নিলে 1200 মাইনাস 1000 ইন্টু 9.8, তাহলে এখানে হয়ে যাচ্ছে 200 ইন্টু 9.8, অর্থাৎ 98 ইন্টু 20, 20 ইন্টু 98, এটা সমান হচ্ছে, আচ্ছা এটা পরে এই মানটা পরে করব, আগে এ করে নি, কি বলে ত্বরণটা বের করেন, ত্বরণ, ত্বরণ এ ইকাল টু এফ বাই এম, 20 ইন্টু 98 বাই এম, এমটা ওইটাই হবে বেলুনের যে ভর ছিল সেই ভরটাই হবে, কারণ তখন বস্তু নেই, তো এটা 1000 হচ্ছে, ঠিক আছে। 1000 যদি হয় একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে 0.92 ইন্টু 0.98, অর্থাৎ 8 দুগুণে 16, 9 দুগুণে 18কে 19। এই অঙ্কটা তাহলে করতে হবে কি, প্রথমে যে কন্ডিশনটা ছিল ওইটাই থাকবে, বি ইকাল টু 1000 ইন্টু জি 9.8, এটা হবে, মানে এখানে বস্তু সহ বেলুনের ওজনটা হচ্ছে 1000 কেজি, ঠিক আছে। তাহলে সেই জন্য বি ইকাল টু 1000 ইন্টু জি হবে, ঠিক আছে। এরপরে বস্তুটা যখন ফেলে দেওয়া হচ্ছে তখন লব্ধি বলটা কত হবে, লব্ধি বল ইকাল টু, তখন প্লবক বলটা একই থাকবে কিন্তু বস্তুর ওজন মানে বেলুনের ওজনটা কমে যাবে, তাহলে বেলুনের ওজনটা এখানে বি মাইনাস
ওজনটা কত হচ্ছে, 1000 থেকে 200 বিয়োগ হচ্ছে ইন্টু জি, জি মানে 9.8, এটা হবে। তাহলে বি এর ভ্যালু ছিল 1000 ইন্টু 9.8 মাইনাস 800 ইন্টু 9.8, তাহলে এটা হচ্ছে আলটিমেট 200 ইন্টু 9.8। লব্ধি বলটা একই আছে। এবারে যে ত্বরণটা হবে, অতএব বেলুনের ত্বরণ এই ইকাল টু হবে এফ বাই এম, মানে লব্ধি বল বাই এম। তো এখানে এমটা যেহেতু বেলুনের ওজনটা এখন তাহলে 800 দাঁড়াচ্ছে, সেই জন্য এইটি হবে 200 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 800, এটা কেটে যাচ্ছে, তাহলে এটা 4 হচ্ছে 9 9.8 ডিভাইডেড বাই 4, ওটা করলে যা আসতে দেখ পরে কত হচ্ছে। নেক্সট যে অঙ্কটা আছে, 4 গ্রাম বায়ু দ্বারা পূর্ণ একটি বেলুন থেকে ছিদ্রপথে 5 মিটার পার সেকেন্ড বেগে বায়ু নির্গত হয়, 0.5 সেকেন্ড সময়ে সম্পূর্ণ বায়ু শূন্য হয়, ওর উপর কত বল ক্রিয়া করবে। এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু সেই পরিবর্তনশীল ভরের জন্য যে বল প্রযুক্ত হয় সেই ফর্মুলা থেকে হবে। ঠিক আছে, এখানে একটা ছিদ্রপথে, বেলুনের ছিদ্রপথ দিয়ে হচ্ছে বায়ু নির্গত হচ্ছে। তাহলে সে কত সময়ে বায়ুটা খালি হচ্ছে সেটা বলে দিয়েছে, এটা টাইমটা। আর এখানে বেলুনের মধ্যে যে বায়ুটা আছে তার ভর দেওয়া আছে, তাহলে ভরটা এক্ষেত্রে কমছে। পরিবর্তনশীল ভরের জন্য ভরবেগের যে পরিবর্তন হয়েছিল, অর্থাৎ সেই রকেটের গতির ক্ষেত্রে যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টে এখানে অঙ্কটা করতে হবে। জাস্ট একটাই ফর্মুলা, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, এই পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে প্রযুক্ত বল এফ ইকাল টু কত, ভি ইন্টু ডি এম বাই ডিটি, ভি বা ইউ যা বলিস না কেন। এখানে ভি এর ভ্যালু দেওয়া আছে, ডেরিভেটিভ করছি না, এটা জাস্ট পরিবর্তন। ডিএমটা হচ্ছে পরিবর্তন আর ডিটিটাও সময়ের পরিবর্তন, ঠিক আছে। এই জন্য ফর্মুলাটা এটা ছিল, তো ওই জন্য এই ফর্মুলাটাই আমি বলছি। এখানে কিছুই না, ডেরিভেটিভ করবো না, তুই ভয় পাস না ডেরিভেটিভকে। এখানে ভি হচ্ছে 5 ইন্টু ডিএম বাই ডিটি, ডিএমটা তাহলে ভরের পরিবর্তনটা 4 গ্রাম ছিল, ওই গ্রামটাকে কেজিতে কনভার্ট করে নেব, তাহলে 4 ইন্টু 10⁻³ এটা হচ্ছে ডিএম, আর ডিটিটা এখানে 0.5, ঠিক আছে। তাহলে একটা শূন্য উপরে উঠে গেলে, এই শূন্যটা উপরে উঠলে এইখানে তাহলে 10⁻² হবে, 5 5 কেটে যাবে, তাহলে 4 ইন্টু 10⁻², এত নিউটন, তার মানে 0.04 নিউটন। নেক্সট অঙ্কটা করে দেখ, 8টা। M1 কেজি ভরের একটি ব্লকের উপর 10 নিউটন বল ক্রিয়া করায় তার ত্বরণ হয় 10 মিটার পার সেকেন্ড। M2 কেজি ভরের অন্য একটি ব্লকের উপর একই পরিমাণ বল প্রয়োগ করায় তার ত্বরণ হচ্ছে এত। ব্লক দুটিকে একত্রিত করে ওই একই পরিমাণ বল প্রয়োগ করলে যুক্ত অবস্থায় ব্লক দুটির ত্বরণ কত। খুব ভালো করে এই অঙ্কটা বুঝবি, কারণ এই অঙ্কের কনসেপ্ট পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। এমনি খুব সহজ ফর্মুলাতেই হয়ে যাবে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র এফ ইকাল টু এম এ, ওই ফর্মুলা থেকেই হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটাকে একটু বোঝার আছে। সেটা কি, প্রথমে এই ব্লকটার ভর ছিল M1, তো তার উপর একটা বল প্রয়োগ করছে, এফ পরিমাণ বল প্রয়োগ করছে, এফ এর মানটা এখানে দেওয়া আছে 10 নিউটন, ঠিক আছে। তো এখানে বল প্রয়োগ করা হচ্ছে মানে এই বস্তুটার একটা ত্বরণ সৃষ্টি হবে, এই ত্বরণটা হচ্ছে A1। তাহলে A1 সমান, আমরা নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি A1 সমান এফ বাই M1, ঠিক আছে। তাহলে এফ এর ভ্যালু এখানে 10, আর M1 এর ভ্যালু কত, M1 এর ভ্যালু M1ই আছে, এটা M1ই থাক।
আচ্ছা, যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেই ত্বরণের ভ্যালুটা কত? 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই 10 = 10/m1, অতএব m1 = 1, এটা কেজি হবে। m1 = 1 কেজি। ঠিক একই রকমভাবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে একই কন্ডিশন, m2 ভরের একটি ব্লকের উপর একই পরিমাণ বল ক্রিয়াশীল হচ্ছে। তাহলে সেক্ষেত্রে m2 = আমি একবারে লিখে দিচ্ছি, m2 = কত? এখানে F/A2, ঠিক আছে। এফ এর ভ্যালু একই প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ 10 নিউটনই প্রয়োগ করা হয়েছে। আর ত্বরণ যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। স্বাভাবিকভাবে এটা 2 হচ্ছে, m2 = 2 কেজি, ঠিক আছে। তো এরপরে ঘটনা কি ঘটছে, এখানে এবারে দুটো ব্লক, এই একটা ব্লক আর এই একটা ব্লক এরকম পরপর জোড়া লাগিয়েছে। এরকমও হতে পারে বা এর উপরেও স্থাপন করতে পারে, মানে একটা ব্লকের উপর আর একটা ব্লক, অর্থাৎ এই একটা ব্লক তার উপরে আর একটা ব্লক, এরকম ভাবেও রাখতে পারে, ঠিক আছে। এবারে এখানে তোমার বল প্রয়োগ করা হচ্ছে, কত বল না একই পরিমাণ বল। তাহলে এখানে m1 ছিল, এখানে m2 ছিল, ঠিক আছে। একই পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, তখন এইটার সংস্থাটা ত্বরণ কত হবে এইটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মানে আমরা যখন নির্ণয় করব সেটা বস্তু সংস্থার ত্বরণ, তখন কি হবে, তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করেছিলাম সেই পরিমাণ বলই প্রয়োগ করা হচ্ছে, এখানে ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটো ভরের সমষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য এটা m1 + m2, অর্থাৎ এফ ছিল এখানে 10 নিউটন, আর m1 + m2 মানে এটা 1 + 2 মানে 3, অর্থাৎ 3.33 এত মিটার/সেকেন্ড স্কোয়ার এই ত্বরণটি হবে। নেক্সট অঙ্ক 9টা, একটি ট্রাক স্থির অবস্থা থেকে একটি পাহাড়ের উপর থেকে স্থির ত্বরণ নিয়ে নামতে থাকলো। ট্রাকটি 20 সেকেন্ডে 400 মিটার পথ অতিক্রম করলো। ট্রাকের ত্বরণ কত? ট্রাকের ভর দেওয়া আছে, ট্রাকের উপর কত বল প্রযুক্ত হয়েছিল, ঠিক আছে। তো এখানে ট্রাক স্থির অবস্থা থেকে একটি পাহাড়ের উপর থেকে স্থির ত্বরণ নিয়ে নামতে থাকছে, 20 সেকেন্ডে 400 মিটার পথ অতিক্রম করছে। তার মানে এক্ষেত্রে u = 0, স্থির অবস্থা থেকে বলেছে মানেই স্থির অবস্থা থেকে, তার মানে u = 0, এটা হচ্ছে স্থির ত্বরণ নিয়ে নামতে থাকলো, ত্বরণটা আমরা a ধরে নিচ্ছি। নামতে থাকলো, ট্রাকটি 20 সেকেন্ড সময়ে 400 মিটার পথ অতিক্রম করলো, মানে এখানে t আর এটা হচ্ছে s অতিক্রম করলো। তাহলে ট্রাকের ত্বরণ কত? এটা তো একমাত্রিক গতির ফর্মুলা, এখানটা থেকে আমরা ত্বরণটা নির্ণয় করে নিতে পারবো, ঠিক আছে। একমাত্রিক গতির ধারণা থেকে আমরা যেটা জানি s = ut + ½ a t², এই ফর্মুলা থেকে আমরা ত্বরণটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে s এর জায়গায় 400, u তো 0 + ½ a t², t মানে 20² অর্থাৎ 400, ঠিক আছে। তাহলে 400 কেটে গেলে a = 2 হচ্ছে, a = 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে তো হয়েই গেল অঙ্ক, আর কি ত্বরণটা বেরিয়ে গেল। তাহলে তার উপর কত বল প্রযুক্ত হয়েছিল, অতএব ট্রাকের উপর প্রযুক্ত বল F = ma। এমটা তো এখানে বলা আছে 7 কেজি, 7000, সরি 7 কেজি, 7000 কেজি ইন্টু ত্বরণের ভ্যালুটা 2 গুণ করে দিবি, তাহলেই হয়ে যাবে। কি হলো? ভুল আছে, উত্তরটা ভুল আছে, এইটা হবে। স্থির অবস্থায় থাকা 4 কেজি ভর বিশিষ্ট একটি হাতুড়ি 50 সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে অনুভূমিক তলে আংশিকভাবে গাঁথা একটি পেরেককে আঘাত করে এত সেকেন্ড সময়ে থেমে গেল।
ব্রেকের উপর কত বল প্রযুক্ত হয়েছিল নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে একটা যদি মেঝে থাকে, এখানে একটা পেরেককে এরকম ভাবে জাস্ট একটু গাঁথা ছিল আর কি, এরকম একটা পেরেক হবে, এই জায়গায় হাতুড়ি এসে আঘাত করছে, ঠিক আছে, 50 সেন্টিমিটার উচ্চতা থেকে। এই জায়গা থেকে হাতুড়িটা এসে পড়ছে, ঠিক আছে, এই হাইটটা 50 সেন্টিমিটার। অনুভূমিক তলে আংশিকভাবে গাঁথা একটি পেরেকের উপর আঘাত করে 0.1 সেকেন্ডে থেমে গেল। তোমার টাইমটা যেটা দেওয়া আছে 0.1 সেকেন্ড। পেরেকের উপর কতটা পরিমাণ বল প্রযুক্ত হলো নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন মানে হাতুড়ির ভরবেগের পরিবর্তন ইকাল টু প্রযুক্ত বলের ঘাত, নাকি? তাহলে এইখানে আমরা যে বলের ঘাতের যে ফর্মুলাটা জানি যে এফ ইন্টু টি, এটা সমান কি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। এটা কত হয়েছে, তাহলে ছিল তার প্রথমে এমইউ মাইনাস এমভি, কারণ প্রাথমিক এটা এমভি মাইনাস এমইউ হবে, এমভি মাইনাস এমইউ, কারণ পরে বেগটা বেড়েছে। হ্যাঁ, এটা হবে এমভি মাইনাস এমইউ। তাহলে ভিটা কত, মানে এখানে পড়ার মুহূর্তে বেগটা এইটা কত হবে, তাহলে এইটা আমরা ঠিক আগে যেরকম ভাবে বের করেছিলাম, সেটা হচ্ছে ওই ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ফর্মুলা থেকেও বের করতে পারি। আর ওইটা আমি আগে বলবো বলে ভুলে গেলাম, সেটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র থেকেও করা যায়, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকাল টু mgh। মানে এখানে মোট যে স্থিতিশক্তি এই এই উচ্চতায় মানে 50 সেন্টিমিটার উচ্চতায় যে মোট স্থিতিশক্তি, আর যখন আঘাত করছে সেই মুহূর্তে তার বেগ যদি ভি হয় তার গতিশক্তির সঙ্গে সমান হয়। শক্তি সংরক্ষণ সূত্র থেকে ভি ইকাল টু √2gh এটা পেয়ে যাব। আমরা যদি এই ফর্মুলাটা থেকেও করি সেক্ষেত্রেও কিন্তু এটাই পাবো, অন্তিম প্রাথমিক বেগটা 0, তাহলে অন্তিম বেগ ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, অতএব ভি ইকাল টু কত √2gh। এই দুটো ইকুয়েশন কিন্তু একই আছে, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে, বা না পড়া না হলেও আমি যে অঙ্কটা করতে পারবো না তা নয়, তো সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করে আমরা বেগটা কিন্তু বের করে নিতে পারবো। তো এক্ষেত্রে প্রথমে আমরা বেগটা বের করে নিতে পারি, না হলে এখানে বসিয়ে দিলেও হবে। হ্যাঁ, তাহলে এখানে এফ সমান কত, এফ সমান mv বাই টি, কারণ এখানে ইউটা তো 0 হয়ে যাচ্ছে, প্রাথমিক বেগ যেহেতু 0 ছিল। তাহলে এম ভি এর জায়গায় এই মানটা পুট করে দাও √2gh বাই টি। তাহলে এখানে সব মানগুলো যদি পুট করে দেওয়া হয়, এম এর জায়গায় এটা 4 কেজি ছিল, √2g, জি এর ভ্যালু কিছু বলা নেই মানে 9.80 ধরতে হবে, আর এইচটা 50 সেন্টিমিটার বলা আছে, মিটারে কনভার্ট করে দাও 0.5, ঠিক আছে, এটা মিটার। আর টাইমটা এখানে দেওয়া আছে 0.1 সেকেন্ড, এটা ক্যালকুলেট করে নাও তাহলেই হয়ে যাবে উত্তর। এই 125.22 নিউটনই আসছে। নেক্সট 11 অঙ্কটা যেটা আছে এটা করতে পারবি, এটা হোমওয়ার্ক থাকলো, করে নিবি তোরা, যে 125 গ্রাম ভরের একটা অনুভূমিক দিকে 30 মিটার/বেগে একটা গতিশীল ক্রিকেট বল, মানে এটা তার প্রাথমিক বেগ। ক্রিকেট বল ব্যাটের আঘাতের ফলে বিপরীত দিকে, একদম জাস্ট বিপরীত দিকে, বল যেদিকে আসছিল এদিকে আসছিল, ব্যাট দ্বারা আঘাতের পর এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, ব্যাট দ্বারা আঘাতের পর। সংঘর্ষকালীন সময় টাইমটা দেওয়া আছে, টি ইকাল টু দেওয়া আছে, ব্যাট দ্বারা প্রযুক্ত বল কত, একই রকম ভাবে হবে। এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা যেটা হয় এটা ইউ হয়, আর এটা হচ্ছে ভি। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন যেটা এম, এটা কি হয় এমভি মাইনাস এমইউ,
ঠিক আছে, যেহেতু বিপরীত দিকে হচ্ছে। এইটা থেকে ভরবেগের পরিবর্তন বের করে নিবি, নিয়ে টাইম দিয়ে ভাগ করবি, তাহলে প্রযুক্ত বলটা বেরিয়ে যাবে। এটা করে রাখবি। 12 যে অঙ্কটা আছে এটা 11 অঙ্কের মতো, এটাও করবি। প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করতে বলেছে, মানে এফ ইন্টু টিটা বের করতে হবে। ঠিক আছে, আগেরটা যেমন এফ বের করতে বলা হয়েছিল, এটা এফ ইন্টু টি, এটা বের করতে হবে। এটাও করে রাখবি। আচ্ছা, এই অঙ্কটা করে দিচ্ছি, একই রকম অঙ্ক, মানে 13 যে অঙ্কটা। 100 গ্রাম ভরে একটি রাবারের বল 1 মিটার উচ্চতা থেকে ভূমিতে ড্রপ খেয়ে 40 সেন্টিমিটার উচ্চতায় উঠে। বলের ঘাত এবং ভূমি এবং বলটির মধ্যে ক্রিয়াশীল গড় বল নির্ণয় করো। ঠিক আছে, দেওয়া আছে ভূমি এবং বলটির মধ্যে সংঘাতের সময়কাল দেওয়া আছে। তার মানে এটা ওই একই রকম ব্যাটের অঙ্কটার মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে, এক্ষেত্রে বেগের মানটা কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, এইটা যদি একটা মেঝে হয়, এখান থেকে বস্তুটা পড়ছে। ঠিক আছে, 100 গ্রাম ভরের একটি রাবার বল 1 মিটার উচ্চতা থেকে পড়ছে, তার মানে এই উচ্চতাটা হচ্ছে 1 মিটার, এটাকে আমি H1 ধরছি। ড্রপ খেয়ে 40 সেন্টিমিটার উচ্চতায় উঠলো, মানে এখানে পড়লো, পড়ার পর বস্তুটা কি হলো না এই উচ্চতায় উঠলো, এরকম একটা উচ্চতায় উঠলো। ঠিক আছে, এই উচ্চতাটা হচ্ছে আবার H2। ঠিক আছে, তো বলের ঘাত এবং ভূমি ও বলটির মধ্যে ক্রিয়াশীল গড় বল নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে বলের ঘাত নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ওই ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। ভরবেগের পরিবর্তনটা কত হচ্ছে সেটা আমরা নির্ণয় করব কিভাবে, তাহলে আমাদেরকে বেগের পরিবর্তনটা কত হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ যখন এই রাবারের বলটা ভূমিতে পড়ছে, পড়ার মুহূর্তে বেগ আর পড়ে যাওয়ার পর যখন ঊর্ধ্বমুখী উঠছে তখন বেগটা। ঠিক আছে, এই দুটি বেগ নির্ণয় করতে হবে। যেমন ব্যাটের অঙ্কটার ক্ষেত্রে বলেছিলাম যে এই বল যাচ্ছে, এখানে ব্যাট দ্বারা আঘাত খেয়ে ফিরে আসছে, তার মানে ব্যাটে আঘাত করার আগের বেগ আর ব্যাটে আঘাত করার পরের বেগ, দুটো বেগই জানা ছিল। এখানেও ঠিক সেই রকম ভূমিতে আঘাত করার আগের বেগ এবং ভূমিতে আঘাত করার পর বস্তুর বেগ কত হচ্ছে, এই বেগ দুটো নির্ণয় করতে হবে। তাহলেই আমরা ভরবেগের পরিবর্তন বের করে নিতে পারবো, সেখান থেকে বাকি অঙ্কটা করা হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে আমরা আগের যে অঙ্কটা করেছিলাম, যে এই উচ্চতা থেকে পড়লে বস্তুটি পড়ার মুহূর্তে, অর্থাৎ ভূপৃষ্ঠে যখন আঘাত করছে, আঘাত করার মুহূর্তে যে বেগটা হয়, সেই বেগটা আমি যদি ডাইরেক্ট বলে দিই, তাহলে এইটা ইউ ইকাল টু রুট ওভার 2gh, H1 হবে, ইউ ইকাল টু রুট ওভার 2gh1। একই রকম ভাবে ভি সমান বলতে পারবো রুট ওভার 2gh2। এটা আমরা ডাইরেক্ট ওই শক্তি সংরক্ষণ সূত্রকে কাজে লাগিয়ে করে দিলাম, এটাও করতে পারিস। তা না হলে ওই ভি স্কোয়ার ইকাল টু, ফর্মুলা দুটোর ক্ষেত্রে লাগাতে হবে, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার। প্রথমটা যেহেতু নিচের দিকে নামছে সেই জন্য 2gh1 এটা হবে, এখানে ইউটা স্থির অবস্থা থেকে পড়ছে সেটার জন্য 0 হচ্ছে, সেই জন্য ভি সমান রুট ওভার 2gh1 এটা হচ্ছে। আর একই রকম ভাবে এইটার ক্ষেত্রে যদি করি, যখন উপরের দিকে উঠছে তাহলে তার প্রাথমিক বেগ বের করব, তাহলে অন্তিম বেগটা 0, মানে এইখানে বেগটা 0 হয়ে যাচ্ছে, সেই জন্য অন্তিম বেগের জায়গায় 0 হবে, এটার জায়গায় হবে ভি স্কোয়ার মাইনাস 2gh2। তাহলে এখান থেকে ভি সমান রুট ওভার 2gh2। তাহলে এই দুটো সমীকরণ থেকেও আমরা কিন্তু বের করতে পারি। তো আমরা শর্টকাটটাই করে দিচ্ছি, এই দুটো সমীকরণ ধরেই তোরা অঙ্কটা করবি। ঠিক আছে, তাহলে ভূমিতে আঘাত করার মুহূর্তে, ভূমিতে আঘাত করার মুহূর্তে বস্তুর বেগ এটা ইউ লিখবি, আর ভূমি থেকে আঘাত করার পর বস্তুটির ঊর্ধ্বমুখী বেগ ভি। ঠিক আছে, এই দুটো বেগ নির্ণয় করে নেব। নির্ণয় করে নেওয়ার পর অতএব বলের ঘাত সমান কত, বলের ঘাত সমান আমরা যে ফর্মুলা জানি, অতএব বলের ঘাত সমান বস্তুর ভরবেগের পরিবর্তন, মানে রাবার বলটির ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এম ইন্টু ইউ মাইনাস অফ মাইনাস ভি। ঠিক আছে, এক্ষেত্রে মাইনাস অফ মাইনাস ভি হবে, কারণ বিপরীত দিকে যেহেতু চলে যাচ্ছে, সেই জন্য এম ইউ প্লাস
টি, এইটি হবে। তাহলে এম ইউ এর মান পুট করবি, ইউ এর মান √2GH1 প্লাস √2GH2, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে যা হবে, এখানে মান বসিয়ে দিবি, H1 H2 সব দেওয়া আছে। এখানে একটা ব্যাপার মাথায় রাখি, সেটা হচ্ছে 1 মিটার ছিল, এক কাজ কর না, এটা মিটারটাকে সেন্টিমিটারেই করে দে, সুবিধা হবে, সবগুলোই সিজিএসে আছে। অর্থাৎ H1টাকে 100 বসিয়ে দে, হ্যাঁ, দিয়ে ক্যালকুলেশনটা কর। এইটা বের করার পর এই বলের ঘাতটা যা বেরোবে, সেটা যা বেরোবে, এবার এখানে বলেছে ক্রিয়াশীল গড় বল নির্ণয় করতে। তাহলে গড় বল, এটা যেহেতু বলের ঘাত সমান আমরা জানি F×T, F×T সমান এইটা, তাহলে F সমান কত হবে, এইটা ডিভাইডেড বাই টাইম, এটা করে নিবি, তাহলে মানে টাইমটা দিয়ে ভাগ করে দিলেই প্রযুক্ত বলের মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা একটু করে নিবি বাড়িতে। তা নেক্সট যে 14 অঙ্কটা আছে, এই অঙ্কটা একই রকম, আমি কিছুটা তোদেরকে করিয়ে দিচ্ছি। দেখ, একজন প্লেয়ারের দিকে একটা বল 20 মিটার পার সেকেন্ড বেগে আসছে, ঠিক আছে। 200 গ্রাম ভরে একটি ফুটবলকে কিক করে 30 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণে ফেরত পাঠালো। তার মানে এই রকম যদি ভাবি, বলটা এইভাবে যাচ্ছিল ইউ বেগ নিয়ে, এখানে ধাক্কা খাওয়ার পর এইভাবে ফিরে গেল কত কোণে, 30 ডিগ্রি কোণে। তাহলে যাওয়ার অভিমুখটা এদিকে, ফিরে আসার অভিমুখটা এদিকে হচ্ছে, 30 ডিগ্রি কোণে ফেরত ও সরি, এটা 45 ডিগ্রি কোণে বলছে, 45 ডিগ্রি কোণে ফেরত পাঠালো। 30 মিটার বেগে বলেছে, 45 ডিগ্রি কোণে ফেরত পাঠালো। বলটির উপর প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করো। তাহলে বলের ঘাত নির্ণয় করতে হবে মানেই এক্ষেত্রে সেই একই ফর্মুলা, আমাদেরকে বলের ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে বস্তুটা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আগের যতগুলো অঙ্ক করেছি সবগুলোই ভরবেগের পরিবর্তন একটা সরলরেখা বরাবর হয়েছিল, অর্থাৎ বস্তুটা এদিকে গিয়েছিল আর একটা বিপরীত দিকে আসছিল, তাহলে সেক্ষেত্রে একটা ইউ -(-v) এরকম করে নিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে একটা রেখা বরাবর হয়নি কিন্তু, ঠিক আছে, ফেরত আসছে কিন্তু একই রেখা বরাবর নয়, 45 ডিগ্রি কোণ করে। তাহলে এখানে কি করতে হবে, এক্ষেত্রে এর উপাংশ বিভাজন করতে হবে। অর্থাৎ এই যে ভি, এই ভি বেগে ফিরে আসছে, তার কত উপাংশ এই সরলরেখা বরাবর আসছে, সেটা হচ্ছে ভি cos 45 ডিগ্রি, আর এই বরাবর যে উপাংশটা হবে সেটা হবে ভি sin 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে প্রাথমিক বেগের সাপেক্ষে ভরবেগের যে পরিবর্তনটা হচ্ছে, সেই ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে, ঠিক আছে। একবারে এরকম লিখে দেওয়া যায় যে ঠিক আছে, ফুটবল কি করে অনুভূমিক দিকেই করে দিই, অনুভূমিক দিকে একটা আর উলম্ব দিকে, এইটা বলবো। তাহলে অনুভূমিক দিকে ভরবেগের পরিবর্তন, এটা লিখবি বলটির অনুভূমিক দিকে ভরবেগের পরিবর্তন, এটা ইকুয়াল টু কত হবে, এম ইউ -(-mv cos 45 ডিগ্রি), ঠিক আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে এম ইউ প্লাস ভি cos 45 ডিগ্রি, এইটি হবে। এটা বোঝা গেল কিনা সবার? এবার এখানে ভ্যালুগুলো বস করে দেবো। এম এর ভ্যালু কত,
এম এর ভ্যালু 200 গ্রাম বলেছে, এটা কেজিতেই কনভার্ট করে নে। তাহলে 0.2 ইন্টু ইউ, ইউ এর মান বলেছে 20 প্লাস ভি এর মান বলেছে 30 ইন্টু কস 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে এটা আসছে 0.2, এটা ক্যালকুলেট করলে কি হয়, 30 ডিভাইডেড বাই √2, √2 প্লাস 21 এই প্লাস 20, এটা আসছে 41.21, 41.21 পুরোটা। এটার সঙ্গে 0.2 গুণ ইন্টু 0.2, গুণ করলে দাঁড়াচ্ছে 8.24, 8.24। ঠিক আছে, তো 8.24 দাঁড়াচ্ছে অনুভূমিক দিকে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এটা ইউনিট লিখতে পারি, এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আর উলম্ব দিকে ভরবেগের পরিবর্তন, এটা বের করতে হবে। বলটির, আচ্ছা এটাকে আমি পি এক্স লিখছি, পি হরাইজন্টাল লিখে দিচ্ছি, হ্যাঁ পি হরাইজন্টাল। বলটির, হ্যাঁ ভরবেগের পরিবর্তনটাই বলের ঘাত। এখনো বেরোয়নি দাঁড়া, এটা একটা বেরোলো বলটির, হ্যাঁ হ্যাঁ না রে, এখন অঙ্কটা বাকি আছে, দাঁড়া না একটু ওয়েট কর। বলটির উলম্ব দিকে ভরবেগের পরিবর্তন, উলম্ব দিকে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এটাকে আমি পি হচ্ছে ভার্টিক্যাল, এটা সমান লিখছি। তাহলে উলম্ব দিকে বস্তুটার প্রাথমিক ভরবেগ কি কিছু ছিল, প্রাথমিক বেগ ছিল কি উলম্ব দিকে? নিশ্চয়ই ছিল না। তাহলে সেই জন্য এম ভি সাইন 45 ডিগ্রি মাইনাস 0, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এম এর ভ্যালু 0.2, ভি এর ভ্যালু কত 30 ইন্টু সাইন 45 ডিগ্রি, মানে একই আসবে 1/√2, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 30 ইন্টু, সরি 30 ডিভাইডেড বাই করে দিই, 30 ডিভাইডেড বাই √2 ইন্টু 0.2, এটা করলে 4. এটা আসছে 4.24, এটা কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আসলো। তাহলে এবারে লব্ধি ভরবেগ, তাহলে এখন কি হলো, এইদিকে একটা ভরবেগ, এটা হচ্ছে তোর পি হরাইজন্টাল, আর এইদিকে হলো পি ভার্টিক্যাল। তাহলে লব্ধি ভরবেগটা কোন দিকে হবে, এই বরাবর। অতএব বলটির লব্ধি ভরবেগ, লব্ধি ভরবেগ, ভরবেগের পরিবর্তন, লব্ধি ভরবেগের পরিবর্তন ইকাল টু √of পিএইচ তার স্কোয়ার প্লাস পিভি তার স্কোয়ার। তার মানে এটা এসেছিল 8.24 তার স্কোয়ার প্লাস 4.24 তার স্কোয়ার। ঠিক আছে, এটা যদি করা হয় ক্যালকুলেশন, তাহলে কি আসছে, 8.24 তার স্কোয়ার প্লাস 4.24 তার স্কোয়ার রুট, হ্যাঁ এটা ভ্যালু বেরোচ্ছে 9.266 এত কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট অঙ্কটা, এইটা একদম সেই ফর্মুলা মানে থিওরি যেটা আছে, যে 5 কেজি ভরের একটি ব্লক ঘর্ষণহীন সমতলের উপর রয়েছে,
একটি সুতোর সাহায্যে ব্লকটিকে যুক্ত করে ওই তলের প্রান্তে একটি কপি কলের উপরে দিয়ে 1 কেজি ভর একটি ঝুলন্ত বস্তুর সাথে আটকানো হলো। সমগ্র সংস্থাটি ত্বরণ নির্ণয় করো। এটা ছবিটা এঁকে দিলেই তোরা অঙ্কটা করতে পারবি আশা করি, কারণ এই ফর্মুলাটা আমরা প্রতিষ্ঠা করেছি। এই একটা মসৃণ টেবিল সমতল, তার উপর একটা 5 কেজি ভরের একটা ব্লক আছে। এই ব্লকটা ভর M1 = 5 কেজি, এটা বলছি। এটি সুতোর সাহায্যে ব্লকটিকে যুক্ত করে দেওয়া হয়েছে, এরকম যুক্ত করলাম। যুক্ত করার পর তলটির প্রান্তে, মানে এই প্রান্তে এখানে একটা কপি কল রাখা আছে, যে কপি কলের মধ্য দিয়ে গিয়ে 1 কেজি ভরের একটি ঝুলন্ত বস্তুর সঙ্গে আটকানো হয়েছে। অর্থাৎ এখানে আরেকটি বস্তু আছে যার ভর M2 = 1 কেজি। ঠিক আছে, এইটা আটকানো হলো। সমগ্র সংস্থাটির ত্বরণ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এই বস্তুটা সহ সমস্ত বস্তুটা একটা ত্বরণ নিয়ে নামতে থাকবে। এই ত্বরণটা কত সেটা নির্ণয় করতে বলেছে। একদম ফর্মুলা ছবি দেখেই বুঝতে পারছিস, সেই ফর্মুলাটা এটা আগের দিনই করেছি, তোরা এটা করে রাখবি। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটা, এই অঙ্কটা দেখ। বলেছে চিত্রে 4 কেজি ভরে একটি ব্লক ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই ব্লকটার ওজন বলে দিয়েছে 4 কেজি। OA এবং OB সুতোর টান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি সুতোর টান এটা যদি ধরে নিই, OA যে অংশটা, এখানে টানটা ক্রিয়াশীল হচ্ছে T1, আর OB অংশে সে সুতোর টানটা ক্রিয়াশীল হচ্ছে, এটা যদি T2 হয়, তাহলে T1 এবং T2 নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা নির্ণয় করার জন্য কিছু না, জাস্ট উপাংশ বিভাজন করতে হবে। এই উপাংশ বিভাজনটা একটু ভালো করে বুঝে নে, তাহলেই হবে। তো এখানে যে ঘটনাটা ঘটছে, এই যে টানটা T1টা, আমি প্রথমে যদি T1টার ক্ষেত্রে বলি, আমরা উপাংশ বিভাজন, বলের উপাংশ বিভাজন কখন করি এটা বলেছিলাম, যে যখনই কোনো একটা প্রযুক্ত বল অনুভূমিকের সঙ্গে একটা কোণ করবে, অনুভূমিকের সঙ্গে বা উলম্বের সঙ্গে যখনই কোণ করে, তখনই সেই বলটার উপাংশ বিভাজন করি। একদম পুরোপুরি অনুভূমিক বা পুরোপুরি যদি উলম্ব হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো উপাংশ বিভাজন হয় না। ঠিক আছে, কিন্তু এখানে দেখে নাও যে T1 একটা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ এর উপাংশ বিভাজন ঘটবে। এই উপাংশ বিভাজনটা কোন দিকে? এই বরাবর হচ্ছে। ঠিক আছে, এই বরাবর একটা উপাংশ, আর এর উলম্ব দিকে আর একটা উপাংশ হবে। এর উলম্ব দিকে একটা উপাংশ, সেটা হচ্ছে এই দিকে। ঠিক আছে, এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, এই কোণটা একান্তর কোণ হিসাবে এই কোণটা 60 ডিগ্রি হবে, অর্থাৎ এই উপাংশটা হয়ে যাবে T1 cos 60 ডিগ্রি, আর উলম্ব দিকে যে উপাংশটা হবে সেটা হবে T1 sin 60 ডিগ্রি। ঠিক আছে, একই রকম ভাবে নেক্সট আমরা T2 বলটা, T2 টানটার জন্য উপাংশ বিভাজন করব। T2 টানটার জন্য এই বরাবর একটা উপাংশ হবে আর এই বরাবর একটা হবে। ঠিক আছে, যেহেতু এই কোণটা 60 ডিগ্রি বলেই দিয়েছে, স্বাভাবিকভাবেই এই দিকের যে উপাংশটা হবে সেটা হবে T2 sin 60 ডিগ্রি, আর এই বরাবর যে উপাংশটা হয়ে যাবে সেটা হবে T2 cos 60 ডিগ্রি। ঠিক আছে, এই হলো টোটাল উপাংশ বিভাজন, মানে এখানে কতগুলো বল প্রযুক্ত হচ্ছে, এবারে এটা আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে T1 sin 60 ডিগ্রি, একটা বল প্রযুক্ত হচ্ছে T1 cos 60 ডিগ্রি, একটা বল প্রযুক্ত হচ্ছে T2 sin 60 ডিগ্রি, আর একটা বল প্রযুক্ত হচ্ছে T2 cos 60 ডিগ্রি। আরেকটা কি না, আরেকটা এই ব্লকটা যে ঝুলছে তার ওজন, সেটা কোন দিকে না নিচের দিকে কাজ করবে, এই দিকে। এইদিকে হবে mg, মানে 4 × g। ঠিক আছে, এই টোটাল 5টি বল প্রযুক্ত করছে এই ও বিন্দুতে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এই সুতোটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে সাম্যাবস্থার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী এক্ষেত্রে এই বলটা মানে T1 cos 60 ডিগ্রি = T2 sin 60 ডিগ্রি।
ঠিক আছে, তার মানে প্রথম শর্ত যেটা পাবো সেই শর্তটা হচ্ছে, প্রথম শর্ত T1 cos 60 ডিগ্রি ইকাল টু T2 sin 60 ডিগ্রি। তাহলে T1 cos 60 ডিগ্রি ভ্যালু 1/2, আর T2 sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, 2 কেটে গেল, অতএব T1 ইকাল টু T2 ইন্টু √3। এটা একটা সমীকরণ আমরা পেলাম। ঠিক আছে, একই রকম ভাবে উলম্ব দিকে যে উপাংশটা ক্রিয়াশীল হচ্ছে, এটা একটু চিন্তা করলেই বুঝতে পারবি। T1 sin 60 ডিগ্রি সেটা ঊর্ধ্বমুখী, আর নিম্নমুখী কাজ করছে T2 cos 60 ডিগ্রি প্লাস mg, এটা ক্রিয়াশীল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটার মান দেওয়া আছে, সেই ভ্যালুগুলো যদি এখানে বস করানো হয় তাহলে T1 sin 60 ডিগ্রির ভ্যালু √3/2 ইকাল টু cos 60 ডিগ্রি, এটার ভ্যালু হাফ প্লাস mg, mটা হচ্ছে 4 ইন্টু জি, জি এর ভ্যালু 10, এটা দেওয়া আছে, আর কিছু না। এটা তোর ক্যালকুলেশন করলেই হবে এবারে। তাহলে এটা T1 ইন্টু √3 ইকাল টু T2 প্লাস 80, এটা হচ্ছে। এবার এক কাজ করি না, আমরা T1 এর ভ্যালুটা পুট করে দিই এখান থেকে। এখানে যে T1 এর ভ্যালুটা সেটা এখানে যদি পুট করে দিই তাহলে হয়ে যাবে T1 এর জায়গায় T2 √3 ইন্টু √3 ইকাল টু T2 প্লাস 80। তাহলে এটা কত হচ্ছে 3√3 T2 ইকাল টু T2 প্লাস 80। অতএব 2T2 ইকাল টু 80, অতএব T2 ইকাল টু 40 নিউটন, একটা বেরিয়ে গেছে T2টা, আর T1টা, অতএব T1 ইকাল টু T2 √3, তার মানে 40 ইন্টু √3। √3 ভ্যালুটা বসিয়ে দিলেই হবে 1.732, 40 ইন্টু √3, 70। কি হলো রে, এখানে তো আবার 71 দিয়ে দিল, এখানে আছে 69.2। দেখি 40, আচ্ছা এইটা √3 ভ্যালুটা পুরো বসালে 71 দশমিক সামথিং আসছে। হ্যাঁ, মানে ক্যালকুলেটরে যদি ডাইরেক্ট √3 বসানো হয় তাহলে 71 দশমিক সামথিং আসছে। আসছে, আমি যদি √3টা 1.732 বসাই তাহলে এটা আসছিল। তাহলে কি হলো কেসটা, এখানে বস্তুটা ছিল এই জায়গায়, বস্তুটা ছিল তার এই বরাবর একটা টান ক্রিয়াশীল হচ্ছিল, এইটা আমি T2 বলেছিলাম, আর এই বরাবর একটা টান ক্রিয়াশীল হচ্ছিল, এটা আমি T1 বলেছিলাম। এবারে যেহেতু এটা এই যে অনুভূমিকের সঙ্গে এই কোণটা 60 ডিগ্রি কোণ করে আছে, আর এই কোণটা হচ্ছে এখানে একটা ব্লক ঝুলছে, এই কোণটাও 60 ডিগ্রি, তো স্বাভাবিকভাবেই এই উপাংশ বিভাজন যেগুলো হয়েছে, এইটার অনুভূমিক দিকে এই উপাংশটা একটা, আর উলম্ব দিকে এই একটা উপাংশ, এই কোণটা 60 ডিগ্রি, মানে একান্তর কোণ হিসাবে এই কোণটা 60 ডিগ্রি হবে। সেই জন্য এই উপাংশটা T1 cos 60 ডিগ্রি হয়েছে, আর এইটা হয়েছে T1 sin 60 ডিগ্রি। ঠিক আছে, এটা T1 এর উপাংশ বিভাজন হয়ে গেল। এরপর T2 এর ক্ষেত্রে এইদিকে একটা উপাংশ হবে আর এই বরাবর একটা হবে, যেহেতু এই কোণটা 60 ডিগ্রি তাহলে এই বরাবর হবে T2 cos 60 ডিগ্রি, আর এই বরাবর হবে T2 sin 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে যে বস্তুটা ঝুলছিল তার ওজনটাও তো এই নিচের দিকে ক্রিয়াশীল হবে, mg হবে। তাহলে এই এই বিন্দুটাতে একদম যেখানে সবারই কানেক্টিং পয়েন্ট, এই বিন্দু পার্টিকুলার এই বিন্দুটাতে টোটাল যে বলগুলো প্রযুক্ত হচ্ছে, টোটাল 5টা বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা উপরের দিকে,
আর নিচের দিকে দুটো, টোটাল 5টা বল প্রযুক্ত হচ্ছে এই বিন্দুতে। তাহলে বস্তুটা যেহেতু সাম্যাবস্থায় আছে সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই বলটা যতটা প্রযুক্ত হচ্ছে এই বলটা ঠিক ততটাই প্রযুক্ত হচ্ছে, তবেই অনুভূমিক দিকে কোনো সরণ ঘটছে না। আবার উলম্ব দিকে যেহেতু সরণ হচ্ছে না সেই জন্য এই বলটা ইকাল টু এই দিকে দুটো বলের সঙ্গে সমান হচ্ছে। ক্লিয়ার?